আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আজকে থেকে আমাদের লিখিত অংশের শর্টকাট টেকনিক দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই তিনটা সাবজেক্টের লিখিত অংশের যত শর্টকাট টেকনিক আছে প্রত্যেকটারই ফরম্যাট ওয়ান বাই ওয়ান আমরা দিয়ে দিব। ফরম্যাটগুলো আমরা এই জন্য দিব যে সাধারণত পরীক্ষার আগ মুহূর্তে, যেহেতু এখন সময় নেই, এই শর্ট টাইমে তো এত কিছু কমপ্লিট করা সম্ভব না। এক একটা প্যারাগ্রাফের জন্য আমাদেরকে 20টা 30টা করে পড়তে হবে। একটা প্যারাগ্রাফ কমন পাওয়ার জন্য যদি 20টা পড়তে হয়, সেখানে আমাদের যদি 2-3টা ফরম্যাট থাকে, 2-3টা ফরম্যাট দিয়ে আমি পরীক্ষায় যে কোনো একটা প্যারাগ্রাফ সহজ ইজি প্রসেসে লিখে আসতে পারবো। যেমন ধরো সামারি নিয়ে আমাদের প্রবলেমের শেষ নাই, সেই প্রথম থেকে প্রবলেম আছেই। এখন আজকের ভিডিওর মাধ্যমে যদি একটা ভিডিও 5-7 মিনিট দেখার পর সামারি নিয়ে ছোটবেলা থেকে এই অবধি যত প্রবলেম ছিল টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যায়, তাহলে সেটা বেটার হবে না? অবশ্যই এই সামারি লেখার শর্টকাট ফরম্যাটটা তোমাকে কমপ্লিট করে যেতে হবে, এই কারণে যাতে পরীক্ষার হলে যে কোনো সামারি আসুক, যে কোনো প্যাসেজ আসুক, তুমি সহজেই সেখান থেকে সুন্দর করে সামারিটা লিখতে পারবে। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা ভর্তি হওয়া নাই খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকের পর থেকে আমরা ওয়ান বাই ওয়ান শর্টকাট ফরম্যাট যতগুলো আছে, সেটা গ্রামার হতে পারে, লিখিত অংশ হতে পারে, বা আদার্স সবকিছু আমরা ভিডিও আকারে পাবলিশ করে দিব। ভিডিওগুলো আমাদের গ্রুপেও দেওয়া হবে এবং ইউটিউবেও দেওয়া হবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা তো ভিডিও আকারে পেয়ে যাবে, এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে 100 টাকার কোর্স কিনে যুক্ত আছো, ওরা সাজেশন প্লাস আমরা যা যা কিছু দিচ্ছি সবকিছুর পাশাপাশি এর পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। ওরা চাইলে সহজে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করেও নিতে পারবে। অনেকের মনে সন্দেহ হতে পারে, ভাইয়া এইভাবে লিখলে কি শিক্ষক পুরো নাম্বার দিবে কিনা? অবশ্যই মাস্ট বি, পুরো নাম্বার দিবে। কারণ কি ফরম্যাটটাই এমন ভাবে সাজানো হয়েছে যে শিক্ষক যেভাবেই ধরুক, যেভাবেই কল্পনা করুক, তাকে এই সামারিতেই আসতে হবে এবং এখানে পুরো নাম্বার দিতে সে বাধ্য। সেক্ষেত্রে নাম্বার পাবো কিনা এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই, শুধুমাত্র ফরম্যাটটা মাথায় নিয়ে যেও, ইনশাল্লাহ সামারি নিয়ে কোনো প্রবলেমে তোমাকে পড়তে হবে না। ঠিক আছে? সামারি আমরা যখন একটা প্যাসেজ থেকে সামারিটা লিখবো, লেখার সময় আমাদের প্রথমে এক লাইন থাকে, যেই লাইনটা তুমি প্রত্যেকটা প্যাসেজ থেকে সামারি লেখার সময় ব্যবহার করবে, প্রত্যেকটা কমন লাইন। সেটা হচ্ছে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট has been talked about। এখানে আমরা আগে যে সামারিগুলো দিয়েছিলাম সেখানে আমরা ডিসকাসড দিয়েছিলাম। সাধারণত ডিসকাসড এর পরে অ্যাবাউট শব্দটা বসে না, মানে কোনো কোনো জায়গায় বসানো যায়, তবে ওইটা ভুল হয়, গ্রামাটিক্যাল ভুল আর কি। সেক্ষেত্রে আমরা ডিসকাসড চেঞ্জ করে দিয়ে এখানে টক অ্যাবাউট দিয়েছি। এখানে গ্রামাটিক্যাল আর কোনো ভুল নাই। প্রত্যেকটা শিক্ষার্থী যখনই প্যাসেজ থেকে সামারিটা লিখবে, তখন সামারি লেখার সময় এই একটা লাইন, কমন লাইনটা প্রত্যেকটা সামারির ক্ষেত্রে তুমি ব্যবহার করবে। সেটা হচ্ছে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন টক অ্যাবাউট। তারপরে গেল টপিক। টপিকটা কি? তুমি যেই বিষয়ে প্যাসেজ থেকে সামারিটা লিখবে, অর্থাৎ যার বিষয়ে প্যাসেজটা আছে সেই প্যাসেজ, মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর রিলেটেড হতে পারে, নীল আর্মস্ট্রং রিলেটেড হতে পারে, তারপরে সিরাজউদ্দৌলা রিলেটেড হতে পারে, হাজী মোহাম্মদ মহসিন রিলেটেড হতে পারে, যে কোনো কিছু যার বিষয়ে প্যাসেজটা লিখতে বলা হয়েছে সেই টপিকটা, অর্থাৎ তার বিষয়টা এখানে দিয়ে দিবে যে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন টকড অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, হাজী মোহাম্মদ মহসিন হতে পারে, অর্থাৎ যার বিষয়ে প্যাসেজটা আসছে তার নামটা এখানে বসিয়ে দিবে যে এই সামারিটা লিখতে বলা হয়েছে। গেল তোমার প্রথম লাইন শেষ। এই প্রথম লাইনটা তুমি যে কোনো সামারির ক্ষেত্রে ইউজ করবে, শুধুমাত্র এখানে টপিকের এই জায়গা প্যাসেজ দেখে দেখে যে বিষয়ে লিখতে বলা হয়েছে সেই বিষয়বস্তুটা এখানে বসিয়ে দিবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এক নাম্বারও কেউ কাটতে পারবে না, ভুলও কেউ ধরতে পারবে না। এবার আসি দ্বিতীয় লাইন। হি বা সি, যদি মানে যার বিষয়ে প্যাসেজটা লিখতে বলা হয়েছে সে যদি ছেলে হয় তাহলে দিবে হি, যদি মেয়ে হয় তাহলে দিবে সি। হি অর সি, অর্থাৎ হি সির ভিতর যে কোনো একটা তুমি বসাবে। ওয়াজ বর্ন ইন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিষয়গুলো নিয়ে আসে প্যাসেজটা, যে ব্যক্তি, সাধারণত আমাদের সামারি যে প্যাসেজগুলো আসে এইগুলো মহৎ ব্যক্তিদের জীবনী নিয়ে আসে। মহৎ কোনো একজন ব্যক্তির জীবনী নিয়ে প্যাসেজটা দিয়ে দিল, সেখান থেকে বললো তোমার একটা সামারি লেখো। সামারি বলতে কি, আমাদের মনে করো টোটাল সামারিটা 3 অংশ, 3 অংশের ভিতর এক অংশ তোমাকে লিখতে হবে, সেটা শুধুমাত্র মানে সার অংশ। টোটাল প্যাসেজটার মূল যে কথাগুলো, এই কথাগুলো তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। সেই সাজিয়ে গুছিয়ে লেখাটাই আমরা ট্রাই করছি শর্টকাট ফরম্যাটের মাধ্যমে। যার
বিষয়ে প্যাসেজটা আসছে অবশ্যই তার জন্মসাল এখানে দেওয়া থাকবে, জন্মস্থান দেওয়া থাকবে, তারিখ দেওয়া থাকবে, মৃত্যুসাল দেওয়া থাকবে, মৃত্যুস্থান দেওয়া থাকবে, মৃত্যু তারিখ দেওয়া থাকবে, সবকিছু ডিটেলস দেওয়া থাকবে। তুমি প্রথম লাইনটা যখনই লিখলে মাত্র প্যাসেজ দেখে দেখে টপিকের এই জায়গা যার বিষয় আসে সেটা বসিয়ে দিলে, পরবর্তীতে হি অর শি দিয়ে ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে জন্মস্থান ও জন্মসাল বা জায়গা, অর্থাৎ প্যাসেজ থেকে জন্মস্থান, জন্মসাল, জায়গা রিলেটেড যে সেন্টেন্সটা আছে বর্ন ইন এর পরে ওইটুকু দেখে দেখে মানে প্যাসেজ দেখে দেখে এখানে সুন্দর করে বসিয়ে দিবে, তোমার 2 লাইন কমপ্লিট। ঠিক আছে, তার পরবর্তী থেকে দেখো আমি ডট ডট দিয়েছি। মিনিমাম তোমাকে 3 লাইন। আরেকটা কথা বলে রাখি যে অনেকে মনে করে যে সামারিতে যেহেতু নাম্বার মোটামুটি ভালোই নাম্বার আছে, আমাদেরকে সামারিটা অনেক বড় করে লিখতে হবে। এইটা একবার সম্পূর্ণ বোকামি। সামারি বড় করে লিখে নাম্বার পাওয়া যায় না। সামারি যত সংক্ষিপ্ত আকারে মানে মূল কথা শেষ করে দিতে পারবে তত ভালো নাম্বার তুমি পাবে। সামারির বিষয়টাই হচ্ছে এটা যে তুমি টোটাল প্যাসেজের ভিতর 3 অংশের 1 অংশ তুমি সুন্দর করে মূল ভাবটা জাস্ট ওই সামারি কি রিলেটেড বা কি বিষয়ে লিখতে বলা হয়েছে মূল কথাগুলো তুলে ধরতে পারলে পুরো নাম্বার কিন্তু ইজিলি পেয়ে যাবে। এই জন্য প্রথমে এই 2টা লাইন কমপ্লিট করার পর মিনিমাম তোমাকে 3 লাইন লিখতে হবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া প্রথম 2 লাইন তো বলে দিলেন, এখন 3 লাইন আমি কিভাবে লিখবো? 3 লাইনকে আমি বানিয়ে লিখবো? বানিয়ে লেখার কথা বলছি না, 3 লাইন তুমি দেখে দেখে লিখবে। কি দেখে দেখে? তোমার যে বিষয়ে প্যাসেজটা আসছে প্রথম লাইন গেল, পরবর্তীতে জন্ম তারিখ এবং জন্মসালটাও গেল, জন্ম তারিখ এবং জন্মসাল থেকে জন্ম তারিখ এবং জন্মসালের পর থেকে মৃত্যু তারিখ এবং মৃত্যু সালের আগ পর্যন্ত মাঝখানে যেই সেন্টেন্সগুলো আছে বা প্যাসেজের যে অংশটুকু আছে এই অংশ থেকে 3 থেকে 4 লাইন তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখান থেকে তুলে দিবে। ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ 3 থেকে 4 লাইন। যেই 3 থেকে 4 লাইন লেখার পর আমার সামারিটা পরিপূর্ণ হবে, ওই ইম্পর্টেন্ট 3 থেকে 4 লাইন এখানে তুলে দিবে প্যাসেজ দেখে দেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলে দিবে। প্রথম লাইনটা মনে রাখবে, লাস্টের অংশটুকু মনে রাখবে। এই 2টা পার্ট মনে রাখতে পারলে সামারি লেখা একবারে ইজি, কোনো ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে না এবং মাঝখানের অংশটুকু প্যাসেজ থেকে সুন্দর করে উঠিয়ে দিতে পারবে। অর্থাৎ জন্ম তারিখ এবং জন্মসালের পরে মৃত্যু তারিখ এবং মৃত্যু সালের আগ পর্যন্ত মাঝখানে যে অংশটুকু প্যাসেজে থাকে ওই অংশ থেকে সুন্দর করে গুছিয়ে 3 থেকে 4 লাইন লিখে দিলে সামারিটা পরিপূর্ণ। লাস্টে ফিনিশিং শেষ করবে কিভাবে? আমরা শুরু তো দেখিয়ে দিলাম যে শুরু প্রত্যেকটা সামারির ক্ষেত্রেই একইভাবে করতে হবে। ফিনিশিং করবে কিভাবে? দ্য গ্রেট ম্যান বা ওম্যান, ওই দেখো হি অর শি, যদি ছেলে হয় হি দিয়েছি, এইখানেও যদি ছেলে হয় তাহলে দ্য গ্রেট ম্যান, যদি মেয়ে হয় ওইখানে কি দিয়েছি শি, এইখানে যদি মেয়ে হয় মানে প্যাসেজটা যদি কোনো মেয়ে সম্পর্কিত প্যাসেজ যদি আসে সেই ক্ষেত্রে দিবে দ্য গ্রেট ওম্যান, গ্রেট ম্যান অথবা দ্য গ্রেট ওম্যান, প্যাসেজ বুঝে আমাদেরকে লিখতে হবে। পরবর্তীতে অফ অল টাইম হ্যাভ ডায়েড, প্যাসেজ থেকে মৃত্যু স্থান এবং মৃত্যু সাল অর্থাৎ মৃত্যু স্থান, মৃত্যু তারিখ, মৃত্যু সাল রিলেটেড যেই সেন্টেন্সটা আছে দেখে দেখে প্যাসেজে যা আছে তাই তুলে দিবে হ্যাভ ডায়েড এর পর থেকে। হয়ে গেল দ্য গ্রেট ম্যান বা ওম্যান, গ্রেট ম্যান অর ওম্যান অফ অল টাইম হ্যাভ ডায়েড, প্যাসেজ থেকে মৃত্যু স্থান বা মৃত্যু সাল দেখে দেখে আমি তুলে দিব। হয়ে গেল লাস্ট ফিনিশিং, শেষ করে দিব সামারিটা। আমার সামারি এতটুকুই যথেষ্ট, আর অতিরিক্ত বেশি লেখার দরকার নেই, শেষ করে দিব। ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন মেনি থিং দ্যাট উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফস। ঠিক আছে, অনেকে এই জায়গাটা মনে করে যে আমি এর আগে সামারি লিখেছিলাম, অনেক শিক্ষার্থী প্রশ্ন করে ভাইয়া লাইফ না দিয়ে আপনি লাইফস দিয়েছেন। দেখো বিষয়টা এরকম না, তোমরা একটু গুগলে সার্চ করবে, লাইফ মানেও যেটা, লাইফ মানেও সেটা, এটা কিন্তু ওই লাইফস না, আমরা বসবাস করি সেই লাইফস না। এখানে একটু বোঝার বিষয় আছে, তো এই জায়গাটায় কেউ ভুল বোঝার কোনো দরকার নাই। এই গেল আমাদের সামারি মানে প্যাসেজ সামারি, আমরা প্যাসেজ থেকে সামারি লিখবো, তার টোটাল ফরম্যাট এই একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো সামারি একবারে সহজে লিখতে পারবে এবং এইটার জন্য 10টা 15টা 20টা সামারি কমপ্লিট করার আমার কোনো দরকার আছে। আমি সামারির এই ফরম্যাটটা দেখানোর পর আমি টোটালি কমপ্লিট, যে এখন এই যে 25 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর এই সামারির শর্টকাট ফরম্যাটটা কমপ্লিট। এখন সে বলতে পারবে আমি যে কোনো সামারি সহজে লিখতে পারবো। ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া পরীক্ষায় তো শুধুমাত্র সামারি আসবে না, যদি কবিতা দিয়ে দেয় পয়েম দিলে পয়েম থেকে লিখতে হবে না, তাহলে পয়েম থেকে লিখবো কিভাবে? তারও শর্টকাট একটা ফরম্যাট ছোট্ট করে দেখো নিচে লিখে দিয়েছি। এই যে পয়েমের বিষয়বস্তুটা হচ্ছে এইখান থেকে, এই যে এটা হচ্ছে পয়েম। ঠিক আছে, পয়েম লেখার সময় মানে ওই সামারি লেখার সময় যেমন প্রথম লাইনটা তুমি জেনেছো, লাস্টের অংশে কি লিখবে সেটাও জেনেছো, মাঝখানে তুমি প্যাসেজ দেখে দেখে 3 থেকে 4 লাইন অর্থাৎ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 4 লাইন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছো, সামারি কমপ্লিট। এবার পয়েমের ক্ষেত্রেও সেম প্রসেস অবলম্বন করতে হবে। যখনই কোনো একটা পয়েম আসছে, পয়েমটা আসার সাথে সাথে তুমি শুরু করবে এভাবে, দিস ইজ এ পোয়েম দ্যাট টকস অ্যাবাউট, তারপরে যেই বিষয়ে কবিতাটা লিখতে বলা হয়েছে অর্থাৎ
কবিতার যে বিষয়বস্তুটা বা কবিতার যে নামটা, সেই নামটা টলস অ্যাবাউট এর পর সুন্দর করে তুলে দিবে। তাহলে তোমার প্রথম লাইন কমপ্লিট। অর্থাৎ প্রথম লাইন দিয়ে বোঝাচ্ছে যে তুমি কোন বিষয়ে কবিতাটা লিখতে চাচ্ছ বা কবিতায় কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা তুমি প্রথম লাইনে শেষ করে দিয়েছো। পরবর্তী লাইন আমাদের যে রিলেটেড কবিতাটা আসছে, অর্থাৎ যে বিষয়ের উপর কবিতাটা লিখতে বলা হয়েছে সেই বিষয়ে 3 থেকে 4 লাইন, 3 থেকে 4 লাইন সুন্দর করে বানিয়ে লিখে দেবে মাঝখানে মানে কবিতা দেখে দেখে কবিতায় যে বিষয়ে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো 3 থেকে 4 লাইন সুন্দর করে গুছিয়ে মাঝখানে লিখে দিবে, যেভাবে প্যাসেজে লিখতে বলেছিলাম সেম ভাবে লিখে দিবে। 3 থেকে 4 লাইন লেখার পর কবিতাটা শেষ করে দিবে। কিভাবে শেষ করবে? ইন কনক্লুশন we can say that the poet has taught us important lessons that are both education and bring moral joy। শেষ, লাস্টের লাইন শেষ, প্রথম লাইন শেষ। এই দুইটা লাইন জাস্ট মাথায় নিয়ে যাবে, মগজে ঢুকিয়ে নিয়ে যাবে। মাঝখানের টুকু তুমি কবিতা দেখে দেখেই বসিয়ে দিতে পারবে, একবার ইজি প্রসেস। আমার মনে হয় না যে সামারি আসুক, প্যাসেজ সামারি আসুক বা আমাদের পোয়েম আসুক, কারো ক্ষেত্রে কোনো প্রবলেম হবে। ইজি প্রসেসে আমার এতদিন যাবত যত প্রবলেম ছিল এই একটা ভিডিওর মাধ্যমে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় না, সামনের যতগুলো পরীক্ষায় আছে যেখানে আমার এই সামারি বা পোয়েম কাজে লাগবে, সকল জায়গাতে আমি এই ফরম্যাটটা ব্যবহার করে ইজি প্রসেসে লিখতে পারবো। আশা করি বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। আমরা শুধুমাত্র এই ফরম্যাটই না, পরবর্তীতে আমাদের যতগুলো শর্টকাট ফরম্যাট আছে প্রত্যেকটা নিয়ে এইভাবে ক্লাস ভিডিও আসবে, যেই ভিডিওর মাধ্যমে তোমার এক ভিডিওতেই টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এখনো যারা আমাদের 100 টাকার কোর্সে যুক্ত হনে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই 100 টাকার কোর্সটাই তোমাকে ইসিসি 25 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।